শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, মঙ্গলমতো আছো। বরাবরের মতো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলীর লেকচার 3-এর দ্বিতীয় খণ্ড নিয়ে। তোমরা জানো লেকচার 3-এ কিন্তু আমরা প্রবেশ করেছি আধুনিক বাংলার ইতিহাসে। আর আধুনিক বাংলার ইতিহাসে আমরা আলোচনা করছি 1757 খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ পলাশী যুদ্ধ থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত, তার মানে বঙ্গভঙ্গ রদ পর্যন্ত। তো অলরেডি আমরা 3-এর একটি ক্লাস কিন্তু নিয়েছি। সে ক্লাসে আমরা নবাবী শাসন দেখেছি, নবাবী শাসন দেখতে দেখতে পলাশী যুদ্ধ দেখেছি, এবং আমি তোমাদেরকে বলেছি যে পলাশী যুদ্ধের পর থেকেই কিন্তু অনেকাংশে বাংলা পরাধীন হয়ে ওঠে। বাংলায় ইংরেজ শাসনের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হয়েছে। যদিও পলাশী যুদ্ধ পরবর্তী সময় দেখেছ নবাব হয়েছিলেন মীর জাফর, কিন্তু মীর জাফরকেও একটি সময় কিন্তু ইংরেজরা হটিয়ে দিয়েছিলেন। হটিয়ে দিয়ে মীর জাফরের মেয়ের জামাই মীর কাসিমকে কিন্তু নবাব করেছিলেন। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে অবহিত আছো যে মীর কাসিম কিন্তু নবাব হয়ে স্বাধীনচেতা হয়ে উঠেছিলেন এবং তিনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি কাজও করেছিলেন, কিন্তু তাকেও কিন্তু ইংরেজরা ক্ষমতায় থাকতে দেয়নি। আবার তার শ্বশুর মীর জাফরকে নিয়ে এসে কিন্তু ক্ষমতাতে বসিয়েছিল। তবে মীর কাসিম দেখেছ গত ক্লাসে, তিনি অযোধ্যার নবাবের কাছে গিয়েছিলেন, তিনি দিল্লির মুঘল সম্রাটের কাছে গিয়েছিলেন, তাদের থেকে সহায়তা পেয়েছিলেন, এবং মীর কাসিমকে সহায়তা করেছিল কিন্তু ফকির এবং সন্ন্যাসীরা। এবং আমরা দেখতে পাই 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল, কিন্তু বক্সারের যুদ্ধে সম্মিলিত বাহিনী কিন্তু ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখেছ বক্সার যুদ্ধ পরবর্তী সময়ে আমরা দেখেছি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের একটি চুক্তি হয়েছিল, যেটাকে গত ক্লাসে আমি বলেছি এলাহাবাদের চুক্তি। এবং এলাহাবাদের চুক্তি দ্বারা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাস্ট বাংলা, বিহার এবং উড়িষ্যা, কয়টা অঞ্চল? 3টি, বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই 3টি অঞ্চলের দেওয়ানি লাভ করেছিল। আসলে ক্লাইভ, তোমরা জানো যে তখন কোম্পানির হেড ছিলেন রবার্ট ক্লাইভ। তিনি চাইলে কিন্তু ভারতের অনেক জায়গা তিনি দখল নিতে পারতেন, কিন্তু তা না নিয়ে ক্লাইভ শুধু চাইলেন বাংলা, বিহার, উড়িষ্যা। এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনি কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যার কাগজে কলমে দেওয়ানি দিয়ে দিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতদিন বণিকের ভূমিকায় থাকলেও এবার কিন্তু প্রশাসকের ভূমিকায়, ক্ষমতায়, যেটাকে আমরা বলি ক্ষমতা গ্রহণ, এ বাংলার ক্ষমতা গ্রহণ করলো। এবং আমি বলেছি, আবারও স্পষ্ট করি, 3টি অঞ্চলের বাংলা, বিহার এবং উড়িষ্যা অঞ্চলের দেওয়ানি কার হাতে চলে গেল? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গেল। তো আমরা গত ক্লাসে ঠিক এই বিষয়গুলোই কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করেছিলাম। তো চলো, আজকে আমরা আধুনিক যুগে আমরা কিন্তু এখন পরাধীন, আমরা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল দেখব। তোমরা জানো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ক্ষমতায় বসলো কাগজে কলমে, তো কোম্পানির প্রথম গভর্নর আচ্ছা, কোম্পানির প্রথম গভর্নর কে হলেন? তোমরা জানো লর্ড ক্লাইভ। কোম্পানির প্রথম গভর্নর কে হলেন? লর্ড ক্লাইভ হলেন। তো তোমাদেরকে আমি ইতিপূর্বের ক্লাসে লর্ড ক্লাইভ সম্পর্কে কিন্তু গল্প করেছি, লর্ড ক্লাইভ সম্পর্কে আলোচনা করেছি যে কিভাবে জিরো থেকে তিনি হিরো হয়েছেন। আমি তোমাদেরকে এটিও বলেছি যে আমাদের রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ তিনি কিন্তু এই বাংলায় তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করেছেন। এটা বিভিন্ন সময় পরীক্ষাতে এসেছে, আমরা দেখেছি যে বাংলায় বা ভারতবর্ষে ইংরেজ শাসনের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছেন? আমরা বলে থাকি লর্ড ক্লাইভ করেছেন। এবং ক্লাইভ তিনি প্রথম গভর্নর হয়েছেন কিন্তু 1765 সালে।
অর্থাৎ যখন আমরা দেওয়ানি লাভ করলাম, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করলো, সেই দেওয়ানি লাভ করবার পরে আমরা দেখেছি কিন্তু ক্লাইভ হলেন গভর্নর। তো ক্লাইভ গভর্নর হয়ে তিনি একটি শাসন ব্যবস্থা কায়েম করলেন, যে শাসনকে বলা হয় দ্বৈত শাসন। কি শাসন? দ্বৈত শাসন। তো রসিকতা করে আমি দ্বৈত শাসনকে দ্বৈত শাসনও বলে থাকি। এখন প্রশ্ন দেখা দিল, দ্বৈত শাসন কি? পরীক্ষাতে প্রশ্ন হতে পারে যে ইংরেজ কোন গভর্নর তিনি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন? আমরা বলবো লর্ড ক্লাইভ, তিনি কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন। দ্বৈত শাসন ব্যবস্থার বিষয়টা এমন যে শাসন ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা হলো। একটি ভাগ হচ্ছে দেশ পরিচালনা। দেশ পরিচালনার দায়িত্ব থাকবে নবাবের হাতে। বিষয়টা বোঝো, দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে? নবাবের হাতে থাকবে। তাহলে নবাব দেশ পরিচালনা করবে, নবাব বিচার কার্য করবে। কিন্তু এ দেশের যে রাজস্ব মানে টাকা, এই রাজস্ব আদায়ের ক্ষমতা থাকবে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তোমরা বোঝো তো যে আমাদের মূল জিনিস কি? টাকা। আমাদের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে টাকা। তাহলে দেশ নামে মাত্র শাসন করবেন নবাব, কিন্তু আমরা দেখতে পেয়েছি নবাব নামে মাত্র দেশ শাসন করবেন, পরিচালনা করবেন বা বিচার কার্য করবেন, কিন্তু এদেশের রাজস্ব আদায়ের ক্ষমতা কার হাতে থাকবে? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকবে। এবং এদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কার হাতে থাকবে? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকবে। তাহলে কোম্পানি কিন্তু গুরুত্বপূর্ণ দুটো জিনিস হাতে নিয়ে নিল, যে দেশের রাজস্ব টাকা পয়সা আদায় করবে কোম্পানি, এবং দেশের প্রতিরক্ষা যাতে বহিঃশত্রু আক্রমণ না করতে পারে, হুড়হট্টগোল বাঁধাতে না পারে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে কিন্তু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম যে নামে মাত্র নবাব থাকলেন, বাট তিনি দেশ পরিচালনা করবেন সেটাও নামে মাত্র, অনেকটা আমাদের মহামান্য রাষ্ট্রপতির মতো, কামে প্রধান কিন্তু প্রধানমন্ত্রী। তেমনি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আবারও বলছি, দেশ পরিচালনা এবং বিচার কার্য দিয়ে রাখলো নবাবের হাতে, কিন্তু টাকা পয়সা আদায়, রাজস্ব আদায় এবং দেশের প্রতিরক্ষা এই ভারটা বহন করবে কে? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটাকেই বলা হলো দ্বৈত শাসন। আর এই দ্বৈত শাসনের প্রবর্তক হচ্ছেন লর্ড ক্লাইভ। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দ্বৈত শাসন ভয়ঙ্কর একটা বিষয়। কেন ভয়ঙ্কর বিষয়? তোমরা লক্ষ্য করে দেখো, এই দ্বৈত শাসনের ফলে নবাবের হাতে কিন্তু কোনো টাকা থাকলো না। দেশে যদি কোনো ক্রাইসিস সৃষ্টি হয়, তখন নবাবকে হাত পাততে হবে কার কাছে? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হাত পাততে হবে, যে এই সমস্যা হয়েছে, তোমরা আমাকে কি করো? টাকা দাও। তাছাড়া ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা দুর্নীতি পরায়ণ হয়ে ওঠে। আসলে আমাদেরকে দুর্নীতি করা শিখিয়েছে কিন্তু ব্রিটিশরাই, বুঝতে পেরেছ? তারা দুর্নীতি পরায়ণ হয়ে ওঠে, তারা স্বৈরাচারী হয়ে ওঠে। তাহলে আমরা যেটা পড়ছিলাম যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা, বিহার এবং উড়িষ্যার প্রথম গভর্নর হয়েছিলেন লর্ড ক্লাইভ। এবং তোমরা দেখেছ যে ক্লাইভ ক্ষমতায় এসে তিনি কি শাসন চালু করলেন? দ্বৈত শাসন চালু করলেন। এবং দ্বৈত শাসনের ফলে ক্ষমতার দুটো ভাগ হয়ে গেল, সেটাও তোমরা দেখেছ। কিন্তু মাল্লু মানে মাল, টাকা, অর্থ, এটা কার হাতে থেকে গেল? ইংরেজদের হাতে থেকে গেল। ফলে দেশের কোনো ক্রাইসিসে নবাবের হাতে টাকা থাকতো না। নবাব কার কাছে হাত পাততে হতো? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হাত পাততে হতো, যেটা কিন্তু একটি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে। তাহলে ক্লাইভের কৃতিত্বের মধ্যে তোমরা দেখেছ, ক্লাইভ সেই ব্যক্তি যে ব্যক্তি এই উপমহাদেশে ইংরেজ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তোমরা জানো ক্লাইভ সেই ব্যক্তি যিনি পলাশী যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দিয়েছিলেন। ক্লাইভ সেই ব্যক্তি যিনি এলাহাবাদের চুক্তি করেছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে, এবং শাহ আলমের কাছ থেকে তিনি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিলেন। এবং এটাও তোমরা জানো যে ক্লাইভ সেই ব্যক্তি যে ব্যক্তি তিনি কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। সুতরাং ক্লাইভ থেকে প্রশ্ন কিন্তু এতটুকুর মধ্যেই ঘোরাফেরা করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাইভ পরবর্তী সময়
মোটামুটি বছর তিনেকের মতো ক্লাইভ এই অঞ্চলের বাংলা বিহার উড়িষ্যা অঞ্চলের গভর্নর ছিলেন। ক্লাইভের পরে ক্ষমতায় যিনি বসেন তিনি ছিলেন লর্ড কার্টিয়ার। লর্ড কার্টিয়ার। তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পেলাম যে দ্বিতীয় ক্লাইভ কিন্তু তাহলে প্রথম গভর্নর, তাই কি না? আর দ্বিতীয় গভর্নর কে হলেন? লর্ড কার্টিয়ার হলেন। কা থেকে কি? কাদাকাটি। কা থেকে কি? কাদাকাটি। লর্ড কার্টিয়ার ক্ষমতায় বসে সত্যি ভয়ঙ্কর একটি পরিস্থিতির সম্মুখীন তিনি হলেন। এখন তোমাদের মনের মধ্যে আকুপাকু করছে, আসলে কার্টিয়ার ক্ষমতায় বসে কি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলেন। আসলে কার্টিয়ারের শাসনামলে এ বাংলায় দেখা দিল দুর্ভিক্ষ। কি দেখা দিল? দুর্ভিক্ষ, যেটাকে আমরা মনন্তর বলে থাকি। যেটাকে মনন্তর বলে থাকি বা বাংলাতে আমরা আরেকটা ভাষায় বলছি দুর্ভিক্ষ। তাহলে কার্টিয়ারের শাসনামলে তোমরা দেখতে পাচ্ছ ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয় বাংলাতে। এবং যে দুর্ভিক্ষের সালটা ছিল ইংরেজি 1770 সাল। তাহলে বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছে কত সালে? আমরা বলতে পারি 1770 সালে। আবার প্রশ্ন হতে পারে যে এই যে দুর্ভিক্ষ দেখা দেয় সেটা বাংলা কত সাল? আমরা বলবো সেটা বাংলা 1176 সাল। এজন্য এই দুর্ভিক্ষকে কিন্তু 76-এর মনন্তর বলা হয়। 76-এর মনন্তর কতবার যে বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে 76-এর মনন্তর ইংরেজি কত সালে হয়েছে? তুমি বলো ইংরেজি 1770 সালে হয়েছে। আর 76-এর মনন্তর বাংলা কত সালে হয়েছে? তুমি বলো 1176 সালে। আরেকটা প্রশ্ন হয়ে থাকে যে 76-এর মনন্তরের সময় বাংলার ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? তোমরা বলো লর্ড কার্টিয়ার। ভালো কথা, বাংলায় দুর্ভিক্ষ দেখা দিল এবং যে দুর্ভিক্ষে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 ভাগের 1 ভাগ মানুষ, বাংলায় প্রায় 1 কোটি মানুষ কিন্তু এ দুর্ভিক্ষে না খেতে পেরে মারা যায়। তাহলে চিন্তা করতে পারো এত বড় একটা দুর্ভিক্ষ দেখা দিল বাংলাদেশে, মানে এ বাংলায়, এবং 3 ভাগের 1 ভাগ মানুষ, প্রায় কিন্তু আমি 1 কোটি মানুষ বলেছি, এ দুর্ভিক্ষে না খেতে পেরে মারা গিয়েছে। আর এ দুর্ভিক্ষের জন্য দায়ী করা হয় মূলত লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থাকে। তাহলে ক্লাইভ যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন সেই দ্বৈত শাসনের কুপ্রভাবেই কিন্তু কি হয়েছে? দুর্ভিক্ষ হয়েছে। এবং এখানে আরেকটা গল্প তোমরা মনে রাখতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে গল্প হচ্ছে ইউরোপের বাজারে ব্যাপক নীলের চাহিদা ছিল। নীল বোঝো? এই যে সাদা গেঞ্জি আমি পরে আছি, এই গেঞ্জিটা ধৌত করার সময় কিন্তু নীল পানিতে চোবানো হয়, তাহলে উজ্জ্বলতা বাড়ে। তো ইউরোপে বাজারে ব্যাপক কি ছিল? নীলের চাহিদা ছিল। আর ইংরেজরা এই নীল চাষ করাতো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউএসএ যেটাকে আমরা আজকে বলি। তো সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তখন পরাধীন একটি দেশ ছিল, সেও কিন্তু ইংরেজদের উপনিবেশ ছিল। এবং ইংরেজরা বেসিক্যালি ওই উপনিবেশে তারা নীল চাষ করত এবং সে নীল নিয়ে এসে ইউরোপের বাজারে বিক্রি করত। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ভালো করে জানো এবং ভবিষ্যতে আমার ক্লাস দ্বারা জানবা যে 1776 খ্রিস্টাব্দ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু স্বাধীন হয়ে যায় বা তারা স্বাধীনতা যুদ্ধ শুরু করে। তো স্বাধীনতা যুদ্ধ শুরুর আগ থেকেই কিন্তু স্বাধীনতার এক ধরনের পায়তারা তাদের চলছিল। আর ব্রিটিশরা এটা বুঝতে পারে যে কোনো একটা অঘটন ঘটতে চলেছে বা মার্কিন মূলক তাদের হাতছাড়া হতে চলেছে। তখন ব্রিটিশরা এই ভারতবর্ষের মাটি বেছে নেয়। তারা থিঙ্কিং করে যে এখন আমরা তো হয়তো বা ভবিষ্যতে আর আমেরিকাতে নীল চাষ করতে পারবো না, আমরা এখন নীল চাষ করবো কোথায়? ভারতের মাটিতে, বাংলার মাটিতে। এবং তারা আমাদের কৃষকদেরকে এমনভাবে পেট্রোনাইজ করে, মাথার ব্রেন ওয়াশ করে যে আমার কৃষকরা ধান চাষ না করে তারা নীল চাষ শুরু করে। কারণ নীল চাষে প্রচুর কি হচ্ছে? লাভ হচ্ছে। এই লাভের আশায় আমার বাংলার কৃষকরা নীল চাষ শুরু করে, কিন্তু লাভ তো হয় না। এক কথায় আমসালা সবই যায়, আমসালা সবই যায়।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে এই তথ্যটি, এই গুরুত্বপূর্ণ তথ্যটি আমরা মাথায় রাখব যে এই দুর্ভিক্ষের জন্য, যেমন আমাদের ক্লাইভ সাহেবের দ্বৈত শাসন ব্যবস্থাকে দায়ী করা হয়, এই দুর্ভিক্ষের পিছনে কিন্তু নীল চাষেরও কিন্তু একটা কি রয়েছে, একটা ভূমিকা রয়েছে। তার কারণ তোমরা জানো যে নীল চাষিরা তারা ধান চাষের পরিবর্তে নীল চাষ শুরু করে। তাহলে কখনো যদি কোনো পরীক্ষাতে আসে বা কোনো ভাইবা বোর্ডে তোমাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা ৭৬-এর মনান্তরের জন্য প্রত্যক্ষভাবে তুমি দায়ী করবা কোন বিষয়কে, তখন তোমরা বলবা আমরা দায়ী করব ক্লাইভ সাহেবের প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থাকে। কারণ দেখো, দ্বৈত শাসনের ফলে কিন্তু নবাবের হাতে কি ছিল না, টাকা ছিল না। সত্যি সত্যি যদি বাংলার নবাবের হাতে টাকা থাকতো তাহলে বাংলার নবাব মানুষকে খাবার কিনে দিত, অন্তত এত মানুষ কি হতো না, মারা যেত না। তাহলে বাংলায় ভয়ঙ্কর একটি দুর্ভিক্ষ দেখা দিল ১৭০০ কত সালে, ৭৬, ভুল বলছি, আমি বলেছি ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয় ১৭৭০ সালে ইংরেজি সাল, এবং বাংলা বলেছি ১১৭৬, আর এটাকে বলা হয় ৭৬-এর মনন্তর। তাহলে মনান্তরের জন্য দায়ী করা হয়েছে কি বিষয়কে, ক্লাইভের দ্বৈত শাসনকে। কিন্তু দুর্ভিক্ষটা হয়েছে কিন্তু তোমরা জানো লর্ড কার্টিয়ারের আমলে। বুঝতে পেরেছ? ক্লাইভ দ্বৈত শাসন চালু করে দিয়ে যায়, তার কুপ্রভাবে কি হয়, দুর্ভিক্ষ হয়, মনান্তর হয়। কিন্তু মনান্তরের সময় ক্ষমতায় ছিলেন লর্ড কার্টিয়ার। লর্ড কার্টিয়ার সাহেবও প্রায় বছর ৩-১-এর মতো ক্ষমতায় থাকলেন। তারপরে ক্ষমতায় আসলেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাথায় রাখতে পারি ওয়ারেন হেস্টিংস তিনি হচ্ছেন তৃতীয় গভর্নর, বাংলা বিহার উড়িষ্যার তৃতীয় গভর্নর ওয়ারেন হেস্টিংস। খুবই বুদ্ধিমান বিচক্ষণ একজন মানুষ আমি ওয়ারেন হেস্টিংস সাহেবকে বলবো। কারণ ওয়ারেন হেস্টিংস সাহেব ক্ষমতায় আসার পরপর গুরুত্বপূর্ণ যে কাজটি করেন, সালটা ছিল ১৭৭২ সাল। ওয়ারেন হেস্টিংস তিনি ক্ষমতায় এসে তিনি দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করে দেন। দ্বৈত শাসন, যার কুপ্রভাবে এত বড় দুর্ভিক্ষ, সেই দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করে দিয়েছেন কে, ওয়ারেন হেস্টিংস। তাহলে দ্বৈত শাসন কার, তোমরা বলবা লর্ড ক্লাইভের। আর দ্বৈত শাসন বিলোপ করেছেন কে, তখন তুমি বলো ওয়ারেন হেস্টিংস। খুব ভালো কথা। এই যে অচল অবস্থা সৃষ্টি করেছিলেন ক্লাইভ, এবং এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি ওয়ারেন হেস্টিংস এটা বাতিল করে দেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দ্বৈত শাসনের কুপ্রভাবে যে দুর্ভিক্ষ দেখা দেয়, এটা নিয়ে এত সিসি পড়ে যায়, এটা কিন্তু আমাদের দেশে সিসি পড়ে না, এটা পড়ে যায় ব্রিটেনে, ইংল্যান্ডে, যুক্তরাজ্যে সিসি পড়ে যায়। যে কোম্পানি তুমি কি শাসন করতে গেলে, তুমি শাসনভার নিয়ে এত বড় একটা দুর্ভিক্ষ হলো, তুমি এটা কি শাসন করতে গেলে। এবং জানো, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই লর্ড ক্লাইভের কিন্তু বিচারও করেছে ইংরেজরা। কারণ তার দুর্ভিক্ষ, যে এত বড় মানুষ মারা গেল, এতগুলো মানুষ মারা গেল যে দুর্ভিক্ষ দ্বারা, তার কিন্তু বিচারও হয়েছে ক্লাইভের। এবং ক্লাইভ ব্রিটিশদের ছিল মধ্যমণি, কিন্তু এই দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ক্লাইভ হন খলনায়ক। তোমরা যদি ক্লাইভ সম্পর্কে আরও জানতে চাও যে তার কবর কোথায় আছে, ব্রিটিশদের চোখে সে কেমন, এটা দেখতে চাইলে তোমরা চ্যানেল আইয়ের শায়েখ সিরাজের একটা প্রতিবেদন আছে, চাইলে ইউটিউবে যেয়ে দেখতে পারো যে ক্লাইভের কবর এখন কোথায় আছে, ব্রিটিশদের চোখে ক্লাইভ এখন কি নায়ক না খলনায়ক, সেটা তোমরা পাবে। আর যদি একান্ত খুব দেখার ইচ্ছা করে, পাচ্ছ না, আমাকে ইনবক্সে নক করবে, আমি তোমাকে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ওয়ারেন হেস্টিংস সাহেব, তাকে আমি বিচক্ষণ বলেছি, তিনি এসেই কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করে দিলেন। ওকে, কিন্তু খোদ ব্রিটিশদের ইংল্যান্ডে এবং ইভেন ব্রিটিশ পার্লামেন্টে সিসি পড়ে গিয়েছে কোম্পানির শাসনকে নিয়ে, যে কি শাসন করতে গেল, যে বাংলার 1/3 মানুষ মারা গেল। ফলে আমরা দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1773 সালে
ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাশ হয়। 1773 সালে ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাশ হয়, যে আইনকে বলা হয় রেগুলেটরি অ্যাক্ট। রেগুলেটরি অ্যাক্ট, বাংলায় যেটাকে বলে নিয়ামক আইন। ইংলিশে বলে রেগুলেটরি অ্যাক্ট, বাংলায় বলে নিয়ামক আইন। এটা কোথায় পাশ হয়? ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। এবং এই নিয়ামক আইন দ্বারা গভর্নর পদকে আরও শক্তিশালী করা হয়, আরও পাওয়ারফুল করা হয়, যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে গভর্নর যেন তড়িৎ কোনো সিদ্ধান্ত নিতে পারে, তাকে যেন উপর মহলের শরণাপন্ন না হতে হয়। এবং এই রেগুলেটরি অ্যাক্ট বা নিয়ামক আইন দ্বারা গভর্নর পদকে করে ফেলা হয় গভর্নর জেনারেল। লক্ষ্য করে দেখো, এতদিন কিন্তু পদ ছিল গভর্নর পদ। ওয়ারেন হেস্টিংস যখন এদেশের ক্ষমতায় আসেন, তার পদবিও কিন্তু গভর্নর। কিন্তু তার শাসনামলে ব্রিটিশ পার্লামেন্টে নিয়ামক আইন পাশ হলো, আর এই নিয়ামক আইন দ্বারা গভর্নর পদ হয়ে গেল গভর্নর জেনারেল। তাহলে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম গভর্নর জেনারেল হয়ে উঠলেন কিন্তু ওয়ারেন হেস্টিংস, গভর্নর জেনারেল। বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম গভর্নর জেনারেল কে হয়ে উঠলেন? ওয়ারেন হেস্টিংস। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, খুব ঠান্ডা মাথায় উত্তর করতে হবে। পরীক্ষায় প্রশ্ন হতে পারে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম গভর্নরকে, জাস্ট গভর্নর, তখন তুমি বলো লর্ড ক্লাইভ। প্রশ্ন হতে পারে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ গভর্নরকে, তখন তোমার মনে পড়বে শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস। তারপরে যদি বলে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম গভর্নর জেনারেলকে, তাহলে এই ওয়ারেন হেস্টিংসই গভর্নর থেকে কি হয়ে উঠেছে? গভর্নর জেনারেল হয়ে উঠেছে। ব্যাপারটা কেমন, যে আমি ছিলাম তোমার প্রিয়তম, সেই প্রিয়তম থেকে আমি হয়ে গেলাম তোমার পতিনাথ, মানে স্বামী। আগে তুমি আমি প্রেম করতাম, তারপরে আমি কি করলাম? বিয়ে করলাম। বুঝতে পেরেছ? তাহলে ব্যক্তি আমি একই। এক সময় যখন প্রেম করতাম তখন আমি প্রিয়তম, যখন আমি তোমাকে বিয়ে করলাম তখন হয়ে গেলাম আমি তোমার পতিনাথ, মানে স্বামী। তাহলে শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংসই হলেন প্রথম গভর্নর জেনারেল। এবং এ পদটি তিনি কোন আইনের বলে পেলেন? এই যে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওয়ারেন হেস্টিংস সম্পর্কে কিন্তু শুরুতেই জেনে ফেলেছি। সে বিষয়টি হচ্ছে যে তিনি কিন্তু আমাদের প্রথম গভর্নর জেনারেল হলেন। তবে গভর্নর জেনারেল হওয়ার আগে তিনি কিন্তু কি করেছেন? তিনি দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেছেন। তো ওয়ারেন হেস্টিংসের আরও গুরুত্বপূর্ণ কাজ আছে, চলো আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ সম্পর্কে আমরা জানি। তাহলে এখন কিন্তু তিনি গভর্নর জেনারেল, এখনকার পদবি হবে গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিংস তিনি এই উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেছেন। কি করেছেন? রাজস্ব বোর্ড। যদি পরীক্ষাতে প্রশ্ন হয় যে উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ডকে স্থাপন করেছেন, আমরা বলবো ওয়ারেন হেস্টিংস করেছেন। ওয়ারেন হেস্টিংসের আরও গুরুত্বপূর্ণ কাজ, একটা তো প্রথমে শিখেছ যে তিনি দ্বৈত শাসন বিলোপ করেছেন, তিনি গভর্নর থেকে হয়েছেন গভর্নর জেনারেল। তিনি আবার কি করেছেন? তিনি উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেছেন। ওকে, তাহলে আমাদের উপমহাদেশে প্রথম, অনেকবার এই প্রশ্ন এসেছে জব সলিউশনে, তোমরা দেখবা উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ডকে স্থাপন করেছেন, তোমরা বলবে ওয়ারেন হেস্টিংস করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অত্যন্ত প্রিয় একটি খাবার কিন্তু আলু। আমাদের অত্যন্ত প্রিয় একটি খাবার আলু। বর্তমান আমাদের রান্নাতে, সে মাছ রান্না করো, মাংস রান্না করো, সবজি রান্না করো আর ভর্তা খাও, আলুর বিকল্প কিন্তু নেই। তো আমাদের এদেশে
এই বাংলায় প্রথম আলু চাষও শুরু করেছেন কিন্তু এই ওয়ারেন হেস্টিংস। স্যালুট জানা ওয়ারেন হেস্টিংসকে, যে এত প্রিয় সুস্বাদু তোমাদের একটা সবজি উনি এনে দিয়েছেন। তাহলে আলু চাষ কার আমল থেকে শুরু হয়েছে? এই ওয়ারেন হেস্টিংসের আমল থেকে। আমরা মূলত প্রথমে আগে হল্যান্ডের আলু খেতাম, ওই নেদারল্যান্ড, আজকে যেটাকে নেদারল্যান্ড বলি, আগের নাম ছিল হল্যান্ড। ওই হল্যান্ড থেকে তিনি আলু নিয়ে এসে আলু চাষ কী করেছেন? এই উপমহাদেশে শুরু করে দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার একটি তথ্য তোমাদের আমি দিতে চাই, সেটি হচ্ছে তার শাসনামলে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এশিয়াটিক সোসাইটি। তার শাসনামলে প্রতিষ্ঠা হয়েছিল এশিয়াটিক সোসাইটি। এটি একটি গবেষণা প্রতিষ্ঠান, তোমরা জাস্ট নোট করে রাখো, কারণ আমরা পরবর্তী বাংলাদেশ অ্যাফেয়ার্সে এশিয়াটিক সোসাইটি পড়ব। তাহলে কার শাসনামলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছে? তোমরা বলবে ওয়ারেন হেস্টিংসের শাসনামলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ারেন হেস্টিংসের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। ওয়ারেন হেস্টিংসের আরও একটি কি রয়েছে? আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। এখন সে কাজটা আমরা কি সেটা জানব। ওয়ারেন হেস্টিংস ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে পাঠশালা বন্দোবস্ত করেছিলেন। শালা মানে কি আবার বইয়ের ভাই, স্ত্রীর ভাই? আসলে পাঠশালা বন্দোবস্তটা কি, যেটা প্রবর্তন করেছেন ওয়ারেন হেস্টিংস, বিষয়টা শোনো। ধরো এবছর কৃষক ফসল ফলাচ্ছে, তো কৃষক জানে যে ফসল ফলিয়ে ফসল বিক্রি করার পরে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমাকে 1 টাকা দিতে হবে। কৃষক কোম্পানিকে 1 টাকা দেবে, কিন্তু কৃষক পরের বছর হুট করে যে কৃষক শুনলো যে কোম্পানি বলছে এবছর আমাকে 2 টাকা দিতে হবে। অনেকটা বাসা ভাড়ার মতো। ধরো 10,000 টাকা দিয়ে বাসা ভাড়া নিচ্ছি, ঠিক 3 মাস পরে বা 1 বছরের মাথায় মালিক বলতেছে 12,000 টাকা দিতে হবে। তখন আমরা মালিককে বললাম যে আপনি কেন 2,000 টাকা বেশি চাচ্ছেন, ওঠার সময় তো বলেননি। আবার অনেক মালিক কি বলে দেয়? অনেক মালিক বলে দেয় যে ঠিক আছে আপনি ওঠেন, অ্যাটলিস্ট 3 বছর কোনো ভাড়া বৃদ্ধি করা হবে না। তাহলে কৃষক 1 টাকা করে দিত ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, পরের বছর যেয়ে দেখলো টাকার অ্যামাউন্ট বেড়ে গেছে। তখন কৃষকের জন্য এটা কিন্তু প্যারা, কষ্ট। তো এই বিষয়টাই ওয়ারেন হেস্টিংস চালু করলেন, পাঠশালা। পাঠশালা অর্থ তিনি ভূমির খাজনা মানে ভূমির রাজস্ব 5 বছরের জন্য ফিক্সড করে দিলেন। ওয়ারেন হেস্টিংস বললেন যে এই থেকে এই সাল, এই 5 বছরে ভূমির খাজনা বা রাজস্ব বৃদ্ধি পাবে না। তাহলে কৃষকের জন্য এটা সুবিধা হলো, কৃষক বুঝতে পারলো যে এই সাল থেকে ওই সাল পর্যন্ত টাকা বাড়বে না, প্রতি বছর আমাকে সেম টাকাটাই কোম্পানিকে দিতে হবে। দিস ইজ কল্ড পাঠশালা। বুঝতে পেরেছ? তাহলে পাঠশালা ভূমি ব্যবস্থা বা পাঠশালা বন্দোবস্ত কে করেছিলেন? আমরা বলেছি ওয়ারেন হেস্টিংস করেছেন। পাঠশালা বন্দোবস্ত কে করেছিলেন? ওয়ারেন হেস্টিংস। তাহলে খুবই গুণবান একজন ব্যক্তিত্ব ওয়ারেন হেস্টিংস। আমি ক্লাসের শুরুতে বলেছি তিনি ক্ষমতায় এসে দ্বৈত শাসন বিলোপ করেছেন, তিনি গভর্নর থেকে গভর্নর জেনারেল হয়েছেন। আমি ক্লাসে বলেছি তিনি উপমহাদেশে রাজস্ব বোর্ড স্থাপন করেছেন, তিনি এদেশে আলু চাষ শুরু করেছেন, এবং আমি কিন্তু এটাও বলেছি যে তিনি ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে পাঠশালা বন্দোবস্ত চালু করেছেন। তাহলে পাঠশালার সাথে কার নাম আসে? ওয়ারেন হেস্টিংসের নাম আসে। এবং আমি বলেছি তার আমলে কিন্তু একটি গবেষণা প্রতিষ্ঠান এশিয়াটিক সোসাইটি কি হয়েছিল? প্রতিষ্ঠা লাভ করেছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের যেটি বলতে চাই যে তার শাসনামলে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে সিভিল সার্ভিস অ্যাক্ট কি হয়েছিল? পাশ হয়েছিল। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে কার শাসনামলে ব্রিটিশ পার্লামেন্টে সিভিল সার্ভিস অ্যাক্ট পাশ হয়েছিল, তোমরা বলবা ওয়ারেন হেস্টিংস যখন বাংলা বিহার উড়িষ্যার গভর্নর, তখন ব্রিটিশ পার্লামেন্টে সিভিল সার্ভিস অ্যাক্ট পাশ হয়েছিল। মনে থাকবে, ব্রিটিশ পার্লামেন্টে সিভিল সার্ভিস অ্যাক্ট পাশ হয় বাংলার কোন গভর্নর জেনারেলের শাসনামলে? ওয়ারেন হেস্টিংসের। ওকে, শেষ। আমরা প্রথম 3 জন গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল সম্পর্কে ধারণা নিলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো তোমরা আমাকে কমেন্ট করবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যিনি গভর্নর জেনারেল হবেন, ওয়ারেন হেস্টিংসের পরে আমরা চলে গেলাম
তোমরা তো ভালো করে জানো যে এখন শাসকদের পদবি হবে গভর্নর জেনারেল। এখনকার শাসকদের পদবি হবে গভর্নর জেনারেল। তাহলে এখন গভর্নর জেনারেল হলেন, আমরা যতটুকু জানি, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনি কিন্তু অ্যাজ এ গভর্নর জেনারেল হিসেবে সেকেন্ড, কারণ প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, তারপরে ক্ষমতায় আসলেন লর্ড কর্নওয়ালিস। তিনি তাহলে কিন্তু দ্বিতীয় গভর্নর জেনারেল। বাস্তবতা তাই কি না? তিনি দ্বিতীয় গভর্নর জেনারেল। লর্ড কর্নওয়ালিসের একটি বড় ভূমিকা ছিল। ভূমিকা কীরকম? তিনি কিন্তু প্রথম জীবনে একজন সেনাপতি হিসেবে যুদ্ধ করেছেন। তোমরা জানো মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছে প্রায় 7 থেকে 8 বছর ইংরেজদের সাথে, এবং এত বছর যুদ্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে। তো যখন মার্কিনদের সাথে ব্রিটিশদের যুদ্ধ চলছিল, অর্থাৎ মার্কিনীদের স্বাধীনতা যুদ্ধ চলছিল, সেই যুদ্ধে ব্রিটিশদের একজন সেনাপতি ছিলেন কিন্তু লর্ড কর্নওয়ালিস। তাহলে কর্নওয়ালিস সাহেব প্রথম জীবনে কিন্তু অ্যাজ এ সেনাবাহিনীর একজন যোদ্ধা হিসেবে তিনি কিন্তু যুদ্ধ করেছেন। তিনি কিন্তু সেনাবাহিনীতে, ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করতেন। তো লর্ড কর্নওয়ালিস সাহেব তিনি ক্ষমতায় এসে যে কাজটি করলেন, তোমরা মনে আছে যে কর্নওয়ালিসের আগে ছিলেন ওয়েলেসলি সাহেব। ওয়েলেসলি বলছি, আমরা বলেছি যে যিনি প্রথম গভর্নর জেনারেলের পদ পেয়েছিলেন, ওয়ারেন হেস্টিংস। সেই হেস্টিংস কি করেছিলেন? পাঠশালা বন্দোবস্ত করেছিলেন। হেস্টিংস কি করেছিলেন? পাঠশালা বন্দোবস্ত করেছিলেন। আর সেই পাঠশালাকে লর্ড কর্নওয়ালিস সাহেব এসে আবার কি করলেন? 10 শালা করে দিলেন। কয় শালা? 10 শালা। তার মানে ওয়ালিসের বইয়ের ভাই কয়টা? 10টা। তাহলে দেখো, একজন শাসকের পরে আর একজন শাসক এসে তিনি আরও ভালো সাজতে চেষ্টা করেন, যে আগের শাসক যা করছে আমি তার চেয়ে বেশি দিব। ধরো আওয়ামী লীগ সরকার যে টাকা বেতন দিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের, দেখবা এরপরে নির্বাচিত সরকার যারা আসবে তারা কি করবে? তারা আরও বেশি টাকা বেতন দেবে মানুষের মন জয়ের জন্য। তো আমাদের ওয়ারেন হেস্টিংস সাহেব করেছিল পাঠশালা, সেই পাঠশালাকে 10 শালা করে দিলেন কে? কর্নওয়ালিস সাহেব। সেই পাঠশালাকে 10 শালাকে করে দিলেন লর্ড কর্নওয়ালিস। তাহলে ভূমির রাজস্ব এখন কত বছরের জন্য ফিক্সড হলো? 10 বছরের জন্য ফিক্সড হলো। তাহলে কৃষকের আরো আরাম, উলাল্লা জিঙ্গালালা, কৃষক এখন মহা খুশি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কর্নওয়ালিসের এই 10 শালাও ভালো লাগলো না। 10 শালাও তার ভালো লাগলো না। কর্নওয়ালিস তখন কি করলেন? 1793 সালে 1793 সালে এই 10 শালাকে তিনি করে দিলেন চিরস্থায়ী বন্দোবস্ত। কি বন্দোবস্ত? চিরস্থায়ী বন্দোবস্ত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটাকে ইংলিশে বলে পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট বাংলায় পড়ালাম, ইংলিশে এসেছে যে কোন ইংরেজ গভর্নর জেনারেল পার্মানেন্ট সেটেলমেন্ট করেছেন বা চিরস্থায়ী বন্দোবস্ত করেছেন? লর্ড কর্নওয়ালিস। অর্থাৎ ভূমির রাজস্ব তিনি আজীবনের জন্য কি করে দিলেন? ফিক্সড করে দিলেন। কৃষকের আর কোনো টেনশন নাই, সারা জীবন আমিও যা দিব আমার ছাওয়ালও তাই দিবে, ছাওয়ালের ছাওয়ালও তাই দিবে, কোনো সমস্যা নাই। পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত। অনেকবার পরীক্ষাতে এসেছে যে কোন ইংরেজ গভর্নর জেনারেল চিরস্থায়ী বন্দোবস্ত করেছেন? তোমরা বলবে লর্ড কর্নওয়ালিস। এবং চিরস্থায়ী বন্দোবস্তের সাল কিন্তু অনেকবার এসেছে, 1793 সাল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে একটা নতুন প্রথা সৃষ্টি হয় বাংলায়। সে প্রথাটি হচ্ছে জমিদারি প্রথা। জমিদারি প্রথা। তাহলে আমি যদি প্রশ্ন করে বলি, কোন ইংরেজ গভর্নর জেনারেলের শাসনামলে বাংলায় জমিদারি প্রথার উদ্ভব হয়? লর্ড কর্নওয়ালিসের শাসনামলে। কর্নওয়ালিস সাহেব বলেন যে এখন থেকে জমির মালিক হচ্ছে জমিদার। জমির মালিককে? জমির মালিক হচ্ছেন জমিদার। ওকে ফাইন, তাহলে জমির মালিক কে হলেন? জমিদার। কোন প্রথা সৃষ্টি হলো? জমিদারি প্রথা সৃষ্টি হলো।
অনেক বছরের জমিদারি প্রথা কিন্তু ছিল। শেরে বাংলা একে ফজলুল হক, আমি সামনের ক্লাসগুলোতে পড়াবো, শেরে বাংলা একে ফজলুল হক তিনি কিন্তু এই জমিদারি প্রথা রদ করেছিলেন। তো যাই হোক, তাহলে আমাদের দেখতে পেলাম চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি প্রথা চালু হলো? চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারি প্রথা চালু হলো। ওকে, জমির মালিক কে হলেন? আমি তোমাদের বলেছি জমির মালিক হয়েছেন জমিদার। বুঝতে পেরেছো? জমির মালিক কে হয়েছেন? জমিদার হয়েছেন। ওকে, শেষ। এখন ওয়ালিস বললেন যে জমির মালিককে জমিদার, আর জমিদারের অধীনে থাকবে কৃষক। জমিদারের অধীনে কে থাকবে? কৃষক থাকবে। এই কৃষককে কিন্তু আবার রায়তও বলা হতো। রায়ত, বুঝতে পেরেছো? আমি লিখে দেই রায়ত। রায়ত অর্থ কৃষক। তাহলে জমিদারের অধীনে থাকবে কৃষক, ভালো কথা থাকুক। কৃষক ফসল ফলাবে, কৃষক ফসল ফলাবে এবং ফসল বিক্রি করবে। তারপরে কৃষক কি করবে? যে রাজস্বটা নির্ধারণ করা আছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, কৃষক সেই রাজস্ব অর্থ যে তুলে দেবে জমিদারের হাতে। আর জমিদার সে অর্থ কার হাতে পৌঁছে দিবে? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পৌঁছে দেবে। তাহলে এক প্রকার মধ্যস্বত্বভোগীর সৃষ্টি হলো, তারা জমিদার, কারণ জমিদাররা জমির মালিক। ওকে, ফাইন। আর তার জমিতে কৃষক কাজ করবে, ফসল ফলাবে এবং ফসল ফলিয়ে ফসল বিক্রির যে অর্থ সেখান থেকে যে ফিক্সড করা আছে রাজস্ব, সেই রাজস্ব কৃষক কাকে দেবে? জমিদারকে দেবে। জমিদার সে টাকা আবার কাকে দিয়ে দেবে? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো জমিদার যদি বছরের নির্দিষ্ট একটা দিন বাঁধা থাকতো, কোম্পানি একটা দিন ফিক্সড করে দেয় যে এই দিনের মধ্যে খাজনা দিতে হবে। দেখো বন্ধুরা, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কৃষকের সাথে কোনো সম্পর্ক রাখলো না, কোম্পানির সম্পর্ক জমিদারের সাথে। আর জমিদার আবার কৃষকের কাছ থেকে খাজনা নেবে, নিয়ে জমিদার কোম্পানিকে দেবে। তো কোনো জমিদার যদি খাজনা পরিশোধে ব্যর্থ হতো বছরের নির্দিষ্ট দিনে, তাহলে সে জমিদারের জমিদারি বাজেয়াপ্ত হয়ে যেত, সে জমিদারের কাছ থেকে অন্য জমিদারের কাছে ক্ষমতা চলে যেত। এটাকে বলা হয় সূর্যাস্ত আইন, সানসেট ল। অর্থাৎ কোনো জমিদার যদি বছরের নির্দিষ্ট দিনে তার খাজনা পরিশোধে ব্যর্থ হতো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আদায়কৃত খাজনা কৃষকের কাছ থেকে, তাহলে তার জমিদারি বাজেয়াপ্ত হবে। এটাকে বলা হতো সূর্যাস্ত আইন। আর এই সূর্যাস্ত আইনের দ্বারা হিংস্র হয়ে ওঠে জমিদাররা। কেন হিংস্র হয়ে ওঠে? কারণ অনেক সময় অতিবৃষ্টি, খরা, বন্যা, বিভিন্ন কারণে কৃষকের ফসল ফলতো না। আর কৃষক যদি ফসল ফলাতে না পারে, তাহলে কৃষক তো কী করতে পারবে না? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারকে টাকা দিতে পারবে না। আর জমিদার যদি টাকা না নিতে পারে, সে কোম্পানিকে কি দেবে? ফলে ফসল ফলুক আর না ফলুক, ভয়ঙ্কর অত্যাচার করত জমিদাররা কাদের উপরে? কৃষকদের উপরে। এবং আমি বলেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিখ্যাত নাটকও রচনা হয়েছে, জমিদার দর্পণ নাটক। তোমরা মীর মোশাররফ হোসেনের সেই বিখ্যাত জমিদার দর্পণ নাটকের কথা কিন্তু জানো। তারপর সেখানে দেখেছ যে কি ভয়ঙ্কর অত্যাচার জমিদার সিরাজ আলী, জমিদার মেরাজ আলী, তারা কিভাবে অত্যাচার করেছে। কৃষক খাজনা দিতে পারেনি, কৃষকের স্ত্রীকে তারা তুলে নিয়ে গিয়েছে, কৃষকের স্ত্রীকে ভোগ করেছে বা তাকে কি করেছে? হত্যা করেছে। এত নির্মম হয়ে উঠেছিল কিন্তু জমিদারেরা। আর জমিদাররা এত অত্যাচারী হয়ে উঠল কোন আইনের জন্য? সূর্যাস্ত আইন, তার জমিদারি টেকানোর জন্য। তাহলে কর্নওয়ালিস সাহেব ভালো করতে গিয়ে কিন্তু খারাপও করে ফেলেছে। তিনি ক্ষমতায় এসে আমাদের দেখেছি যে ওয়ারেন হেস্টিংসের 5 শালাকে তিনি করেন 10 শালা। সেই 10 শালাও তার মনোপুত যখন না হয়, তিনি 1793 সালে করেন চিরস্থায়ী বন্দোবস্ত। আর চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি ফিক্সড হয়? ধরো কখনো পরীক্ষাতে প্রশ্ন হলো চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি ফিক্সড হয়েছে? তোমরা বলবে ভূমির রাজস্ব ফিক্সড হয়েছে। কি ফিক্সড হয়েছে? তোমরা জব সলিউশনে দেখবে এরকম প্রশ্ন এসেছে কিন্তু ইতিপূর্বে, যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি নির্ধারিত হয়েছে? তোমরা বলবা জমির খাজনা বা জমির রাজস্ব।
তুমি যদি বলি যে কোন ইংরেজ গভর্নর জেনারেল আমলে জমিদারি প্রথার সৃষ্টি হয়, তোমরা দেখেছো কর্নওয়ালিসের আমলে। এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমির মালিক কে হয়? কৃষক হয়। তার অধীনে কে ছিল? রায়ত। জমির মালিক হয়েছে জমিদার, আর জমিদারের অধীনে কে ছিল? কৃষক বা রায়ত। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের সালটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আমি দিতে চাই। সে তথ্যটি হচ্ছে এই যে কর্নওয়ালিস সাহেব, লর্ড কর্নওয়ালিস, তিনি ভারতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কিছু বিধিবিধান চালু করেন। তোমরা মনে রেখো, লর্ড কর্নওয়ালিস সাহেব তিনি ভারতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কিছু বিধিবিধান চালু করেন, আর সেই বিধিবিধানই হয়ে ওঠে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিস, পরীক্ষায় এসেছে প্রশ্ন যে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রবর্তক বা জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। এখন একটু খটকা লাগছে, ওনার আগে ছিলেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের সময় কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে সিভিল সার্ভিস অ্যাক্ট পাস হয়েছিল, আর সেই সিভিল সার্ভিস অ্যাক্টের অনুযায়ী কর্নওয়ালিস কি করলেন? এ বাংলায় যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের জন্য কিছু বিধিবিধান চালু করলেন। সেই বিধিবিধানটার নামই হলো ইন্ডিয়ান সিভিল সার্ভিস। পরীক্ষাতে প্রশ্ন হতে পারে, আজকে তোমরা সিভিল সার্ভিস পরীক্ষা দেবে, আজকে তোমরা বিসিএস ক্যাডার হবে, তো আমাদের এই সাবকন্টিনেন্টে, আমাদের এই উপমহাদেশে সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তক লর্ড কর্নওয়ালিস, যেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ফাইন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম গভর্নরের কথা মনে আছে তো? ক্লাইভের পরে দেখেছো দুর্ভিক্ষের সময় কার্টিয়ারের পরে দেখেছো ওয়ারেন হেস্টিংস। কিন্তু ওয়ারেন হেস্টিংস গভর্নর থেকে গভর্নর জেনারেল হয়ে উঠেছিলেন রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, সেটাও তোমরা দেখেছো। এবং দ্বিতীয় গভর্নর জেনারেল হয়েছিলেন লর্ড কর্নওয়ালিস, যিনি 10 সালা করেন, 10 সালাকে করেন চিরস্থায়ী বন্দোবস্ত। আর 5 সালাকার? ওয়ারেন হেস্টিংস। মনে রেখো, 5 ওয়ারেন হেস্টিংস, 10 কর্নওয়ালিস। 10 কর্নওয়ালিস, 5 ওয়ারেন হেস্টিংস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কর্নওয়ালিস সাহেবের পরবর্তী সময় যিনি গভর্নর জেনারেল হয়ে এ অঞ্চলের ক্ষমতায় আসেন, ওনার নাম ছিল লর্ড, যারাই আসতেছে তাদের নামের সাথে রয়েছে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। ওয়েল ভালো। তোমরা লক্ষ্য করে দেখবা, বাবা মা একটা কথা বলেন যে ভালোদের সাথে বন্ধুত্ব করো। কাদের সাথে বন্ধুত্ব করো? দেখবা বাবা মা বলেন ভালোদের সাথে বন্ধুত্ব করো, ওয়েলদের সাথে বন্ধুত্ব করো। তো বন্ধুত্বর সাথে ওয়েলের বন্ধুত্ব মানে কি? মিত্রতা। মিত্রতা মানেই তো বন্ধুত্ব। তো ওয়েলের সাথে বন্ধুত্ব বা মিত্রতার একটা যোগসাজশ আছে, সেটা একটু পরে আলোচনায় তোমরা বুঝবা। লর্ড ওয়েলেসলি, তাহলে তিনিও কিন্তু গভর্নর জেনারেল, কারণ যারাই ক্ষমতায় আসবেন তারাই মূলত গভর্নর জেনারেল। তো ওয়েলেসলির একটা ভালো কাজ আগে তোমাদের আমি পড়াই। ওয়েলেসলির ভালো কাজটা ছিল যে তার শাসনামলে 1800 খ্রিস্টাব্দে, তার শাসনামলে 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ। বিভিন্ন সময় পরীক্ষাতে এসেছে, অনেক সময় বাংলা সাহিত্যের মধ্যে প্রশ্নটি ঢুকিয়ে দিয়েছে যে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে। বুঝতে পেরেছ? ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে আমরা বলে থাকি লর্ড ওয়েলেসলি। তার মানে ওয়েলেসলির শাসনামলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছে, এটা তার ভালো দিক। কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই। ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু আমাদের জন্য প্রতিষ্ঠা হয়েছিল না, এটা ইংরেজদের জন্যই প্রতিষ্ঠা হয়েছিল। মূল টার্গেট কি ছিল? মূল টার্গেট ছিল এই কলেজের মধ্য দিয়ে ইংরেজরা বাংলা শিখবে, সংস্কৃত শিখবে। তার মানে এ অঞ্চলের ভাষা শিক্ষা লাভের জন্যই ইংরেজরা বানিয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ। এবং যে কলেজের হেড পণ্ডিত, মানে আজকের প্রিন্সিপাল বোঝায়, হেড পণ্ডিত কে ছিলেন জানো?
হেড পণ্ডিত ছিলেন উইলিয়াম ক্যারি। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত কে ছিলেন প্রতিষ্ঠার সময়? উইলিয়াম ক্যারি। তো এই ভদ্রলোক ক্যারি সাহেব তো ইংরেজ, হেঁটি আবার কি করে বাংলা শেখাবে? তো উইলিয়াম ক্যারি বললেন, আমি ভালো বাংলা বলতে পারি। কারণ ব্রিটিশরা তো এভাবে বাংলা বলতো, আমি ভালো বাংলা বলতে পারি, আমি বাংলা শিখাবো ইংরেজদেরকে। ওয়াও, আর তো অসুবিধা নাই, ইংরেজদেরকে বাংলা শিখাবেন উইলিয়াম ক্যারি। এবং বিলিভ করো, উইলিয়াম ক্যারি কিন্তু গ্রন্থ লিখেছেন। উইলিয়াম ক্যারির দুটো বাংলা গ্রন্থ রয়েছে, একটি ইতিহাসমালা, আরেকটি কথোপকথন। তাহলে একটি ইতিহাসমালা এবং অপরটি আমরা দেখছি কথোপকথন। ইম্পর্টেন্ট, নোট করে রাখবে যে ইতিহাসমালা এবং কথোপকথন এ দুটি কার? আমরা বলবো এ দুটি কিন্তু উইলিয়াম ক্যারির। এবং বিশ্বাস করো, বাংলা সাহিত্যে প্রথম গদ্য কিন্তু এই উইলিয়াম ক্যারি লিখেছিল। বাংলা সাহিত্যের প্রথম গদ্য উইলিয়াম ক্যারি লিখেছে। কিন্তু আসলে উনি তো ভালো বাংলা বলতে পারেন, নিজে বলেছেন আমি ভালো বাংলা বলতে পারি। তো সেটা আসলে গদ্যের ওই রকম পর্যায়ে ছিল না, তাই বাংলা সাহিত্যে গদ্যের জনক উইলিয়াম ক্যারিকে বলা যায় না, বা সার্থক গদ্য তিনি লেখেননি। তবে হ্যাঁ, বাংলা সাহিত্যে প্রথম গদ্য কিন্তু উইলিয়াম ক্যারি লিখেছিলেন। বুঝতে পেরেছো? তাহলে ক্যারি সাহেবের দুটো গ্রন্থ দেখলাম, ইতিহাসমালা, কথোপকথন। এবং এই উইলিয়াম ক্যারি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম হেড পণ্ডিত, মানে প্রিন্সিপাল। এবং আমি তোমাদেরকে বলেছি যে এই ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠা হয়েছিল কার শাসনামলে? লর্ড ওয়েলেসলির শাসনামলে। ভালো কাজ, ওয়েলেসলির এটা ভালো কাজ। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লর্ড ওয়েলেসলি ভালো কাজ করলেও তিনি ভয়ঙ্কর মানুষ ছিলেন। এখন সেই ভয়ঙ্কর মানুষটা কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ক্লাস তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানাও। তোমরা যারা ক্লাসটা করছো, ক্লাসটা কেমন লাগছে আমাকে দয়া করে একটু কমেন্ট করো। তো ওয়েলেসলি খারাপ কাজ কি? আমি বলেছি, বাবা মা বলে ওয়েলের সাথে মিত্রতা করো, ভালোর সাথে মিত্রতা করো। তো ওয়েলেসলির একটা জঘন্য কাজ হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন। অধীনতামূলক মিত্রতা নীতি। আমি বলেছি না, কার সাথে বন্ধুত্ব করো? ওয়েলের সাথে। কার সাথে মিত্রতা করো? ওয়েলের সাথে। তো ওয়েলেসলির একটি নীতি হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক হচ্ছেন লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক হচ্ছেন লর্ড ওয়েলেসলি। এখন এই অধীনতামূলক মিত্রতা নীতি কি? ফার্স্ট আমি বলবো, অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে সাম্রাজ্যবাদী নীতি। এক কথায় যদি কখনো কোনো ভাইভা বোর্ডে প্রশ্ন করে যে অধীনতামূলক মিত্রতা নীতি কি, তোমরা বলো সাম্রাজ্যবাদী নীতি। এই নীতি কে চালু করছে? তোমরা বলো লর্ড ওয়েলেসলি চালু করেছে। সাম্রাজ্যবাদী নীতি কি, এখন এটা বুঝতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখেছো ওয়েলেসলির আগে যারা শাসন করেছেন তারা কিন্তু শুধুমাত্র বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে থিঙ্কিং করেছেন। কারণ ইংরেজদের শাসন ছিল শুধুমাত্র বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে। এর বাইরে কিন্তু কোনো শাসক তাকাননি, নজর দেননি। কিন্তু ওয়েলেসলি সাহেব এবার নজর দিয়ে ফেলেছেন বাংলা, বিহার, উড়িষ্যার বাইরে আরও ভারতের রাজ্যগুলোর দিকে। তার মানে বুঝতে পারছো, তিনি সাম্রাজ্য বিস্তার করতে চাচ্ছেন। ও বাবা, খাইবার দিলে বসবার চায়, মানে বসবার দিলে খাইবার চায়, খাইবার দিলে শুবার চায়। তাই তোমরা বসতে দিয়েছিলা, খেতে চেয়েছে, এবার মনে হচ্ছে শুতে চাইছে। তাহলে সাম্রাজ্যবাদ
বিস্তার করতে চাচ্ছেন ওয়েলেসলি। বাংলা বিহার উড়িষ্যার বাহিরে তিনি তাকাতে চাইছেন। কিন্তু কেন? এর পিছনেও তো ঘটনা আছে। আসো এর পিছনের ঘটনাটা আমি তোমাদের বর্ণনা করি। কারণ লর্ড ওয়েলেসলি সাহেব যখন আমাদের বাংলা বিহার উড়িষ্যার গভর্নর জেনারেল, তখন ফ্রান্সের ক্ষমতায় এসেছিলেন নেপোলিয়ন। তার বিখ্যাত উক্তি রয়েছে না, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি দিব। আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি দিব। কে বলেছেন? ফরাসি বীর নেপোলিয়ান বলেছেন। বুঝতে পেরেছ? ইম্পসিবল ইজ এ ওয়ার্ড নট টু বি ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি। মানে ইম্পসিবল বলে কথা থাকবে না, এটাও কিন্তু নেপোলিয়ানই বলেছেন। তো যাই হোক, সেই ফরাসি বীর ফ্রান্সের শাসক নেপোলিয়ান, তার স্বপ্ন দেখা দিল সে গোটা পৃথিবী জয় করবে। নেপোলিয়ানের স্বপ্ন দেখা দিল নেপোলিয়ান গোটা পৃথিবী জয় করবেন। গোটা পৃথিবী জয় করা এত সহজ নয়। কেন সহজ নয়? কারণ গোটা পৃথিবীতে চষে বেড়াচ্ছে কারা? ইংরেজরা। ইংরেজদেরকে দমন করে নেপোলিয়ান গোটা পৃথিবী জয় করবে, এটা খুব কঠিন কাজ। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ঘটনাটা ঘটে, মহীশূর নামক আমাদের এ ভারতে একটা রাজ্য ছিল। কি রাজ্য? মহীশূর, হাতির সুর, মহীশূর। এই মহীশূরের শাসনকর্তা ছিলেন টিপু সুলতান। কে ছিলেন? টিপু সুলতান ছিলেন। তো এই টিপু সুলতানের সাথে নাকি নেপোলিয়ানের পত্রালাপ হয়েছিল, এবং এই টিপু সুলতান তিনি চিঠি পাঠিয়েছিলেন নাকি নেপোলিয়ানকে, যে আমাদের এই ভারতবর্ষে বাংলা বিহার উড়িষ্যায় ইংরেজদের এমন দাপট, আধিপত্য, মানে সে ভয়ঙ্কর অবস্থা। তখন নেপোলিয়ান নাকি পাল্টা চিঠি পাঠিয়েছিলেন টিপু সুলতানকে, এবং নেপোলিয়ান টিপু সুলতানকে বলেছিলেন, বন্ধু টিপু, অপেক্ষা করো, আমি আসতেছি ভারতে, এসে এই ভারত থেকে ইংরেজদের আমি কি করব? তাড়িয়ে দিব। তাহলে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করবেন কে? ফরাসি বীর নেপোলিয়ান। আর এই জিনিসটা মাথায় ঢোকে ওয়েলেসলির। ওয়েলেসলি তখন চিন্তা করে যে সমগ্র যদি ভারত, সেই ভারতের জাস্ট বাংলা বিহার উড়িষ্যা একটা অঞ্চল খালি আমাদের কাছে আছে, জাস্ট এটুক অঞ্চল, বাদবাকি অঞ্চলগুলো তো আমাদের হাতে নেই। তাহলে কি হতে পারে? নেপোলিয়ান সে এসে আক্রমণ করতে পারে এবং বাদবাকি অঞ্চলগুলো ফ্রান্সের অধীনে চলে যেতে পারে। তো বাদবাকি অঞ্চল ফ্রান্সের অধীনে চলে গেলে এই বাংলা বিহার উড়িষ্যাতেও আমরা থাকতে পারবো না। ফরাসিরা কিক মেরে আমাদের এখান থেকে বের করে দেবে। ফরাসিরা আমাদেরকে কি করবে? কিক মেরে বের করে দেবে। এ থিঙ্কিং কাদের মাথায় আসে? ইংরেজদের মাথায় আসে। তাহলে ইংরেজরা তখন এই ওয়েলেসলি সাহেব মনে মনে একটা নীতি আটেন, সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। এই ওয়েলেসলি সাহেব তখন কি করেন? ভারতের আর যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, বুঝতে পেরেছ, এ সমস্ত অঞ্চলের রাজাদের সাথে ওয়েলেসলি যোগাযোগ করেন। যোগাযোগ করে বলেন, শোনেন মহারাজ, সমস্যা, ঘনিয়ে আসছে মেঘ, দুর্যোগ। কীরকম? তখন ওয়েলেসলি বলেন এই সমস্ত রাজাদেরকে যে ফরাসি বীর নেপোলিয়ান আসতেছে, নেপোলিয়ান এসে আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা নেপোলিয়ানের সাথে পারবেন না, সে সামর্থ্য শক্তি আপনাদের নাই। তখন রাজারা ভয় পেয়ে যাও, মা তাহলে কি হবে? তখন ওয়েলেসলি বলে, চিন্তা করবেন না, আপনারা আমার সাথে কি করেন? আমার সাথে অধীনতামূলক মিত্রতা নীতিতে আসেন। আমার সাথে অধীনতামূলক মিত্রতা নীতিতে আসলে কি হবে? যখন ফরাসিরা এসে আপনাদেরকে আক্রমণ করবে, আমরা ইংরেজরা সৈন্য নিয়ে যে ফরাসিদের সাথে যুদ্ধ করব। তখন রাজারা বলে, ভালোই তো, খুব ভালো, ওকে, আমরা তোমার সাথে অধীনতামূলক মিত্রতা নীতি করে নিলাম, কারণ ফরাসিরা আক্রমণ করলে আমাদেরকে বাঁচাবে তো তোমরা, ওকে ফাইন, ডান। ফলে ভারতের অনেক রাজ্য, ভারত বলতে কিন্তু আমাদের এই বাংলা বিহার উড়িষ্যার বাদে, এটা তো ওদের কাছে আছে, কোম্পানির কাছে আছে, এই বাংলা বিহার উড়িষ্যার বাইরে আরও অনেক রাজ্য ইংরেজদের সাথে, এই ওয়েলেসলির সাথে অধীনতামূলক মিত্রতা নীতি করে নিল, যে কোনো কারণে যদি ফরাসিরা আক্রমণ করে আমরা ইংরেজরা কি করব? তোমাদেরকে রক্ষা করব।
কিন্তু এই নীতি মানতে চাচ্ছিলেন না টিপু সুলতান, কারণ টিপু সুলতানকে তার বন্ধু নেপোলিয়ন তো কথা দিয়েছে, রুখো যারা, আসতেছি আমি, দাঁড়াও। ফলে একাধিকবার এই ইংরেজদের সাথে মহীশূরের টিপু সুলতানের যুদ্ধ হয় এবং শেষমেশ যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয় ইংরেজদের কাছে। ইঙ্গো মহীশূর, ইঙ্গো মানে ইংল্যান্ড, ইঙ্গো মহীশূর চতুর্থ যুদ্ধে আমাদের টিপু সুলতান, যাকে কিন্তু ভারতের বাঘ বলা হতো, ঠিক আছে, মহীশূরের বাঘ, টিপু সুলতান কিন্তু পরাজিত হয়। তাহলে টিপু সুলতানের অপরাধ কি ছিল? সে অধীনতামূলক মিত্রতা নীতি মানবে না, কারণ তার বন্ধু নেপোলিয়ন কথা দিয়েছে, থামো আসতেছি আমি। ফলে এই ওয়েলেসলি সাহেব তিনি কিন্তু টিপু সুলতানকেও কি করেন? হত্যা করেন, যুদ্ধ করেন, যুদ্ধে তাকে পরাজিত করেন। তো ওয়েলেসলির এই অধীনতামূলক মিত্রতা নীতি দ্বারা কি হলো? এই অধীনতামূলক মিত্রতা নীতি দ্বারা বাংলা, বিহার, উড়িষ্যার বাহিরেও কিন্তু ইংরেজদের প্রভাব প্রতিপত্তি বিস্তার হলো। হ্যাঁ, এ রাজ্যগুলো স্বাধীন থাকলো, কিন্তু প্রকারান্তে ব্রিটিশদের পায়ের নিচে চলে এসেছে। কেন ব্রিটিশদের পায়ের নিচে চলে এসেছে? কারণ ব্রিটিশরা কথা দিয়েছে তোমাকে সহায়তা করব, ফলে এ রাজারা ব্রিটিশদের কাছে নতজানু হয়ে পড়েছে যে হ্যাঁ, আমার বিপদে তো সে সহায়তা করবে, আমার পেয়ারের লোক, ভালোবাসার লোক, ফলে ব্রিটিশদের কাছে কিন্তু নতজানু হয়েছে এবং এক প্রকার ব্রিটিশরা বাংলা, বিহার, উড়িষ্যার বাইরেও তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। কার কারণে? লর্ড ওয়েলেসলির কারণে, অধীনতামূলক মিত্রতা নীতির কারণে। এজন্য আমরা বলি যে ভারতবর্ষে ইংরেজ শাসকদের মধ্যে প্রথম সাম্রাজ্যবাদী শাসক হচ্ছেন এই লর্ড ওয়েলেসলি। তার ভালো কাজ শুধু একটা বলেছি, ফোর্ট উইলিয়াম কলেজ বানিয়েছে, কিন্তু খারাপ কাজ বলেছি তিনি অধীনতামূলক মিত্রতা নীতি এঁটেছেন। যে নীতি দ্বারা তিনি কি করেছেন? তিনি তার সাম্রাজ্য বিস্তারের কি করেছেন? চেষ্টা করেছেন এবং এদেশে যাতে ফরাসিরা দাপট দেখাতে না পারে, সেই ফরাসিদের দাপটকেও তিনি কি করেছেন? নিঃশেষ করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লাইভে যুক্ত আছো, তোমরা যারা ক্লাসটা করছো, তোমরা কি অধীনতামূলক মিত্রতা নীতিটি কি সেটি কি বুঝতে পেরেছো? যদি বুঝতে না পেরে থাকো বা এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে, দয়া করে তোমরা আমাকে একটু কমেন্ট করো। যারা ক্লাসটি করছো তারা কি বুঝতে পেরেছো? আমাকে দয়া করে একটু কমেন্ট করে জানাও। এবং আমি বলেছি কিন্তু যে টিপু সুলতানের সাথে কিন্তু হ্যাঁ, মহীশূরের বাঘ নামে খ্যাত টিপু সুলতান, তার সাথে ওয়েলেসলি যুদ্ধ করেছেন এবং টিপু সুলতানকে কিন্তু তিনি পরাজিত করেছেন। তো আমি বোর্ড ক্লিন করতে তোমরা আমাকে দয়া করে একটু জানাও যে তোমরা কি অধীনতামূলক মিত্রতা নীতিটি বুঝতে পেরেছো? আমাকে দয়া করে একটু কমেন্ট করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জাস্ট এক ঝলক একটা জিনিস দেখি, সেটি হচ্ছে আমরা কিন্তু প্রথম পড়ছিলাম গভর্নর, ঠিক আছে, জিনিসটাকে একটু রিভিউ করার জন্য আমি সময় নিচ্ছি। আমরা পড়ছিলাম গভর্নর, তাহলে প্রথম তোমরা কাকে দেখেছো? প্রথম তোমরা দেখেছিলে কিন্তু রবার্ট ক্লাইভকে বা লর্ড ক্লাইভ, মনে আছে? আচ্ছা, তারপরে ক্লাইভের গুরুত্বপূর্ণ কাজগুলো দেখলা। দ্বিতীয় তোমরা কাকে দেখেছো? দ্বিতীয় দেখেছো তোমরা লর্ড কার্টিয়ারকে, লর্ড কার্টিয়ার, ঠিক আছে, খুব ভালো কথা। তৃতীয় তোমরা কারে দেখেছো? ওই যে আলু এনেছিলেন, ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংসকে তোমরা দেখেছো। ওকে, তারপরে তোমরা চলে গেলে গভর্নর জেনারেল পদে, গভর্নর জেনারেল পদে। আচ্ছা, গভর্নর জেনারেল পদে তোমরা কি দেখলা? প্রথম গভর্নর জেনারেল কাকে দেখেছো? তোমরা দেখেছো হেস্টিংসকে, যে হেস্টিংস ছিলেন কিন্তু সর্বশেষ গভর্নর, তিনি হয়ে গেলেন গভর্নর জেনারেল। তোমরা দ্বিতীয় তারপরে কাকে দেখলা? ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত করেছেন লর্ড কর্নওয়ালিসকে, লর্ড কর্নওয়ালিসকে তোমরা দেখেছো। তোমরা তৃতীয় কাকে দেখেছো? তোমরা তৃতীয় দেখেছো যাকে, তিনি কি হচ্ছেন আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলেসলি, ওই যে অধীনতামূলক মিত্রতা নীতি, ওয়েলেসলি। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি এই পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে তোমরা দেখেছো। কিন্তু এখন আমি আর ধারাবাহিকতা বজায় রাখবো না, কারণ এই 200 বছরে সব শাসককে তো আমার প্রয়োজন পড়বে না, বা সব শাসক সম্পর্কে প্রশ্ন হয়েও থাকে না। আমরা অনেকটা পরে এবার চলে যাব লর্ড
উইলিয়াম লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিকে আমরা চলে গেলাম। দেখো, বেন্টিক সাহেবের আগে কয়েক বছর আগে আমি পড়িয়ে আসলাম লর্ড ওয়েলেসলিকে। আমি বলেছি যিনি কিনা সাম্রাজ্যবাদী শাসক, যিনি কিনা সাম্রাজ্যবাদী শাসক। এবার আমরা বেন্টিকে চলে এসেছি। বেন্টিক কোনো সাম্রাজ্যবাদী শাসক নন, বেন্টিক হচ্ছেন সমাজ সংস্কারবাদী শাসক। সমাজ সংস্কারবাদী শাসক। তাহলে লক্ষ্য করে দেখো যে আমরা বেন্টিককে কিন্তু ভালো হিসেবে আখ্যায়িত করছি। তিনি সমাজ সংস্কারবাদী শাসক, তিনি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আসো জানার চেষ্টা করি। ফার্স্ট অফ অল যে কাজটা তিনি করেছেন সেটি হচ্ছে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিক তিনি ভারত থেকে ঘৃণ্য সতীদাহ প্রথা উচ্ছেদ করেছেন। সতীদাহ প্রথা কি? আসলে আগেকার সময়ে ওই সমাজে হিন্দু মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদের বয়স্ক মানুষদের সাথে বিয়ে দেওয়া হতো। ফলে দেখা যেত খুব তাড়াতাড়ি স্বামী মারা যেত। যখন স্বামী হয়তো মারা যেত তখন নারীর ওই তার স্ত্রীর সবে যৌবন এসেছে। তাহলে যৌবন এসেছে কিন্তু স্বামী তো মারা গেল। তো স্বামী না থাকলে স্ত্রী কুলাচারী হয়ে উঠতে পারেন, অসদাচারী হয়ে উঠতে পারেন, তিনি অন্যের সাথে সম্পর্কে জড়াতে পারেন। আর তাই তো স্বামী যখনই মারা যেত সেই স্বামীর জ্বলন্ত চিতার আগুনে তার স্ত্রীকেও ফেলে দেওয়া হতো, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হতো, যেন এ নারীর সতীত্ব নষ্ট না হয়। তাহলে কত বড় ভয়ঙ্কর একটা ব্যাপার, তোমরা বুঝতে পেরেছ? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম একটা ঘটনা ঘটেছিল, তোমরা জানো, চেনো তার নাম। বাংলার আধুনিক পুরুষ বলা হয় রাজা, বুঝতেই পারছো মনে হয়, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, তোমরা জানো বাংলার আধুনিক পুরুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। তো রাজা রামমোহন রায়ের বৌদির সাথে, মানে ভাবির সাথে, বৌদির সাথে ভালো সম্পর্ক ছিল, রসাত্মক সম্পর্ক ছিল। তোমরা তো জানো যে আমাদের বাংলার লোকসংস্কৃতিতে ভাবি দেবরের, বৌদি দেবরের কিন্তু একটা রসাত্মক সম্পর্ক থাকে। তো এমনিভাবে রামমোহনের সাথে তার বৌদির একটা ভালো সম্পর্ক ছিল। তো যখনই রাজা রামমোহন রায়ের বড় ভাই মারা যায় তখন সেই বড় ভাইয়ের চিতার আগুনে রামমোহনের বৌদিকেও ফেলে দেওয়া হবে, পুড়িয়ে মারা হবে। বৌদিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। বৌদি বারে বারে বলছে, ভাই রামমোহন বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। রামমোহনও বাঁচাতে ছুটে যাবে, কিন্তু তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজ আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায় বাঁচাতে পারল না। তার চোখের সামনে জ্বলন্ত চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল তার বৌদি। সেদিন থেকে রাজা রামমোহন রায় প্রতিজ্ঞা করেন যে ভারত থেকে তিনি না যতদিন এই ঘৃণ্য প্রথা তুলে দিতে পারবেন ততদিন তিনি ভালো পোশাক পরিধান করবেন না, ভালো কোনো খাবারও খাবেন না। এবং রাজা রামমোহন রায়, ভারতের প্রথম আধুনিক পুরুষ, তিনি এই সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এবং রামমোহন রায় ইংরেজ সরকারকে বোঝাতে সক্ষম হয় যে এটা মানবিক না, অমানবিক প্রথা, বার্টাল প্রথা। এবং লর্ড উইলিয়াম বেন্টিক সাহেব তখন আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার গভর্নর জেনারেল। তিনি 1829 সালে রামমোহন রায়ের আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিক আইন করে সতীদাহ প্রথা রহিত করেন। আইন করে সতীদাহ প্রথা রহিত করেছেন লর্ড উইলিয়াম বেন্টিক। তাহলে সতীদাহ প্রথা উচ্ছেদ করেছেন কে? অবশ্যই হবে লর্ড উইলিয়াম বেন্টিক।
কিন্তু সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য আন্দোলন করেছেন কে? সেটা হবে কিন্তু রাজা রামমোহন রায়। তাহলে গুরুত্বপূর্ণ একটা সংস্কার তোমরা কিন্তু দেখতে পেলে। সেই গুরুত্বপূর্ণ সংস্কারটা কি? তোমরা দেখেছো যে সতীদাহ প্রথা উচ্ছেদ। আর এই সতীদাহ প্রথা উচ্ছেদ কে করেছেন? লর্ড উইলিয়াম বেন্টিক করেছেন। লর্ড উইলিয়াম বেন্টিক তিনি কোথাকার গভর্নর জেনারেল? তোমরা কিন্তু জানো তিনি বাংলা, বিহার এবং জানো উড়িষ্যা, বাংলা, বিহার এবং উড়িষ্যার গভর্নর জেনারেল। লর্ড উইলিয়াম বেন্টিক 1835 সালে তিনি প্রতিষ্ঠা করেন কলকাতা মেডিকেল কলেজ। আমাদের এই উপমহাদেশের প্রথম মেডিকেল কলেজ হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। আমাদের উপমহাদেশের প্রথম মেডিকেল কলেজ হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, যেটা প্রতিষ্ঠা হয়েছে 1835 সালে। কে প্রতিষ্ঠা করেছেন? লর্ড উইলিয়াম বেন্টিক প্রতিষ্ঠা করেছেন। তাহলে বন্ধুরা কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতাকে আমরা দেখে ফেলেছি, লর্ড উইলিয়াম বেন্টিক। এছাড়া আদালতে কিন্তু ফার্সি ভাষা প্রচলিত ছিল। আমাদের এই অঞ্চলের আদালতে কি ভাষা প্রচলিত ছিল? ফার্সি ভাষা প্রচলিত ছিল। সেই ফার্সি ভাষার পরিবর্তে আদালতে ইংরেজি ভাষা চালু করেছেন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিক। দেখো, বেন্টিক কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলেন, ভালো কথা, খুবই ভালো। তিনি আদালতে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষার কি করেছেন? ইংরেজি ভাষার প্রবর্তন করেছেন। এবং তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে যে আমাদের আধুনিক শিক্ষা প্রণয়নে আমরা ভারতীয়রা, বাঙালিরা তো আধুনিক শিক্ষা বুঝতাম না। আমাদের এই সাবকন্টিনেন্টে, আমাদের এই বাংলা, বিহার বা এ অঞ্চলে আধুনিক শিক্ষা বিস্তারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিন্তু উইলিয়াম বেন্টিক। তাহলে বেন্টিক যেমন সমাজ সংস্কার করেছেন, শিক্ষা সংস্কার করেছেন, দেখতে পেয়েছো। এবার গুরুত্বপূর্ণ যে তথ্যটা তোমাদের দিতে চাই, আমি একটু আগেও কিন্তু বলেছি যে লর্ড উইলিয়াম বেন্টিক বা তার আগ পর্যন্ত যারা শাসন করেছেন, যে ইংরেজরা শাসন করেছেন কোম্পানির তরফ থেকে, তারা ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার গভর্নর বা গভর্নর জেনারেল। কিন্তু 1835 সালে এই লর্ড উইলিয়াম বেন্টিকের পদবি হয় ভারতের গভর্নর জেনারেল। কি বলেছি? ভারতের গভর্নর জেনারেল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতদিন যারা শাসন করেছেন তাদেরকে বলা হতো বাংলা, বিহার, উড়িষ্যার গভর্নর জেনারেল। কিন্তু আমাদের বেন্টিক সাহেবকেও তাই বলা হতো বাংলা, বিহার, উড়িষ্যার গভর্নর জেনারেল। বাট 1835 সালে তার পদবি চেঞ্জ হয়ে বলা হতে শুরু করলো ভারতের গভর্নর জেনারেল। তাই পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছেন? লিখে রাখো লর্ড উইলিয়াম বেন্টিক। কারণ আমি বুঝাতে পেরেছি তাদের আগ পর্যন্ত, বেন্টিকের আগ পর্যন্ত কিন্তু বলা হতো বাংলা, বিহার, উড়িষ্যার গভর্নর জেনারেল। বাট 1835 সালে বেন্টিকে বলা হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। তাহলে নর্মালি প্রথম গভর্নর জেনারেল কিন্তু ওয়ারেন হেস্টিংস, মনে আছে? পাঠশালা, আলু, ওয়ারেন হেস্টিংস, তিনি বাংলা, বিহার, উড়িষ্যার গভর্নর জেনারেল। আবার যদি বলা হয় বাংলা, বিহার, উড়িষ্যার শেষ গভর্নর জেনারেল কে, তাহলে হবে কিন্তু বেন্টিক সাহেব। কারণ সেই বেন্টিকের পদবি আবার হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল। তাহলে বন্ধুরা, ভারতের গভর্নর জেনারেলকে, প্রথম ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক। 1835 সালে তিনি এ পদবি পেয়েছেন। তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন, আদালতে ফার্সির পরিবর্তে ইংরেজি চালু করেছেন, তিনি এই অঞ্চলে আধুনিক শিক্ষার বিস্তার ঘটিয়েছেন, তিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করেছেন। ঠিক আছে, তাহলে কত গুরুত্বপূর্ণ লর্ড উইলিয়াম বেন্টিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একজন সমাজ সংস্কারক এবং শিক্ষা সংস্কারক ছিলেন। তার মানে বেন্টিকের পর থেকে এখন যারা ক্ষমতাতে আসবেন, বেন্টিকের পর থেকে এখন যারা ক্ষমতাতে আসবেন তাদের পদবি হবে কিন্তু ভারতের গভর্নর জেনারেল।
ভারতের গভর্নর জেনারেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর একজন গভর্নর জেনারেল নিয়ে আলোচনা করে ক্লাসটা শেষ করে দিব। এই টপিকের উপরে আরেকটি খণ্ড হবে পরবর্তী দিন। হেনরি হার্ডিন্স। হেনরি হার্ডিন্স, তবে তার নামের আগে কিন্তু একটা লর্ড আছে, লর্ড হেনরি হার্ডিন্স। বুঝতে পেরেছ? লর্ড হেনরি হার্ডিন্স। হ্যাঁ, আমাদের এই অঞ্চলে হার্ডিন্স কিন্তু আরও এসেছেন, এটা পরবর্তী কালকের ক্লাসে আমরা দেখব। তো এনার নাম লর্ড হেনরি হার্ডিন্স। তো হেনরি হার্ডিন্স গুরুত্বপূর্ণ দুটো কাজ করেছেন। একটি কাজ আমি তোমাদেরকে বলে দেই, আগে নরবলি বা শিশু বলি প্রথা ছিল। দেখা যেত মানুষ কোনো মানত ধরতো, কোনো স্বপ্ন দেখাইছে, দেখা যেত নিজের ছেলেকেই বলি দিয়ে দিত। ঠিক আছে, তো যাই হোক, এই যে নরবলি বা শিশু বলি প্রথা যে ছিল আমাদের অঞ্চলে, এই নরবলি শিশু বলি প্রথা রহিত করেছেন হেনরি হার্ডিন্স। বুঝতে পেরেছ? নরবলি শিশু বলি প্রথা রহিত করেছেন কে? আমরা বলবো হেনরি হার্ডিন্স। ডান। নরবলি শিশু বলি প্রথা রহিত করেছেন হেনরি হার্ডিন্স। এবার তাকাও, আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। এই যে কাশ্মীর, বর্তমান ভারত এবং পাকিস্তানের মধ্যে সবচেয়ে বিবদমান ইস্যু কাশ্মীর। তোমরা দেখেছো কয়েকদিন আগেও ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর যুদ্ধ হয়েছে। তো সেই কাশ্মীরকে গুলাব সিংয়ের কাছে, সেই কাশ্মীরকে সেই গুলাব সিংয়ের কাছে বিক্রি করেছিলেন হেনরি হার্ডিন্স। মনে থাকবে, কাশ্মীরকে গুলাব সিংয়ের কাছে কে বিক্রি করে দিয়েছিলেন? লর্ড হেনরি হার্ডিন্স। নরবলি শিশু বলি প্রথা রহিত করেছেন কে? আমরা বলবো হেনরি হার্ডিন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেনরি হার্ডিন্সের পরে আমরা নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে লর্ড ডালহৌসি দিয়ে শুরু করব এবং লর্ড ডালহৌসি থেকে আমরা মাউন্টব্যাটেন পর্যন্ত এগোবো। তাছাড়াও বাংলায় ফরাইজি আন্দোলন, বাংলার তিতুমির থেকে শুরু করে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলার কিছু আন্দোলন আছে, রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন, সেগুলো নিয়ে আমরা পড়ব। আমরা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা সৈয়দ আমির আলী, নওয়াব আব্দুল লতিফ, তাদের সম্পর্কেও জানবো আমরা পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও কমেন্ট করবে, কারণ আমি চাই তোমাদের না জানা যেন কিছু থাকে। দেখো, এই কোর্সে তোমরা যেমন সায়েন্সের স্টুডেন্ট অংশ নিয়েছো, আর্টসের স্টুডেন্ট অংশ নিয়েছো, কমার্সের স্টুডেন্টও অংশ নিয়েছো কিন্তু। এবং একটি বিষয় মনে রেখো, এই যে তোমরা ধারাবাহিকভাবে পড়ছো, শুধু ইতিহাস নয়, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, ভূগোল, প্রতিটা জিনিসের মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে। তোমরা বুঝতে পারছো যে একদিনে প্রফেসর ডক্টর ইউনূস ক্ষমতায় বসেনি। ইউনূস বসতেও কত ধাপ পেরোতে আজকের বাংলাদেশ। আবার তোমরা অনেকে আছো খুব শর্টকাট চিন্তা করো, যে শর্টকাট পড়বো আমরা, শর্টকাটে উত্তর দেব। আসলে ওটা ঠিক না। মনে রেখো, নিজেকে সময় দাও 1 বছর, নিজেকে তৈরি করো, কারণ প্রশ্ন এখন এত বিদঘুট্টা হয়, এত ডিপে প্রশ্ন হয়, তাই শর্টকাট ছন্দ কৌশলে পড়ার দিন শেষ। একটা জিনিস পড়ে বুঝে হৃদয়ে যখন ধারণ করতে পারবে, তখনই কিন্তু তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তুমি কি করতে পারবে? ভালো কিছু করতে পারবে, সফল হতে পারবে। কারণ ওই দিন শেষ, জব সলিউশনের প্রশ্নগুলো মুখস্থ করে ওখান থেকে কমন পাবো তা না, ওটা হবে না। এখন তোমাকে বিষয় সম্পর্কে জানতে হবে, পরিষ্কার ধারণা রাখতে হবে। আর এই বিষয়গুলো সম্পর্কে যত পরিষ্কার ধারণা রাখবে, যে কোনো ভাইবা বোর্ডে গিয়েও কিন্তু তুমি দেখবে ভালো উত্তর করতে পারছো। তাহলে ক্লাস করো, ক্লাসের নোট করো। মনে রেখো একটি কথা, ক্লাস নোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ছাত্র ক্লাস করবে, সেইভাবে ক্লাস নোট করবে, নোট পড়বে এবং অপরের সাথে বিষয়টা নিয়ে চর্চা করবে। তুমি দেখবা আমৃত্যু তোমাদের মাথায় এই জিনিসটা বসে যাবে, গেঁথে যাবে।
দেখো কোনো মেয়েকে ভালো লাগলে, যেমন তার প্রেমে পড়লে তাকে নিয়ে আমরা চিন্তা করি, তাকে নিয়ে ভাবি, তার সাথে কথা বলার চেষ্টা করি, তার ছবি দেখি। সত্য কথা বলতে কি, মানুষের সবচেয়ে বড় ক্যামেরা হচ্ছে তার চোখ। যদি কোনো জিনিস ভালো লাগে তাকে আমরা চোখের ক্যামেরা দিয়ে ক্যাপচার করে নিই, হৃদয়ে ধারণ করে নিই। তো জানো, আমরা পড়াশোনাটাকে হৃদয়ে ধারণ করতে পারি না, পড়াশোনার ক্ষেত্রে আমরা চোখের ক্যামেরা দিয়ে ক্যাপচার করতে পারি না। তাই ভালো লাগা তৈরি করো পড়াশোনার প্রতি। একদিন কষ্ট হবে, 7 দিন কষ্ট হবে, 8 দিনে যেয়ে দেখবা পড়ালেখার মধ্যে একটা অন্য প্রশান্তি আছে, একটা মানসিক স্তুতি আছে, শান্তি আছে। এটা আগে অর্জন করো। পড়াশোনা করবার মূল পড়াশোনার ভালো করবার মূল জায়গাটা হচ্ছে মনের স্বস্তি, মনের প্রশান্তি। তোমাদের মনটা তো ভীষণ চঞ্চল, ভীষণ উদ্গ্রীব। পড়তে বসো ঠিকই আছে, পড়ার টেবিলে বসো, তোমার দেহ পড়ার টেবিলে থাকে, কিন্তু তোমার মন অর্থাৎ তোমার হৃদয় সে পড়ার টেবিলে থাকে না। তাই ওই হৃদয়কে শক্ত করে ধরে নিয়ে এসে আগে তোমার পড়ার টেবিলে আনো। কষ্ট হবে, আনো। একবার যদি আনতে পারো তাহলে দেখবা মন ছোটাছুটি করবে না। পড়ার সময় পড়ার টেবিলেই তোমার দেহের সাথে মনও থেকে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমরা ক্লাসগুলো করো, প্রতিটা ক্লাস করো, দেখবা একটা নেশা সৃষ্টি হবে। যেমন ইন্ডিয়ান সিরিয়ালগুলোর প্রতি নেশা সৃষ্টি হয়, এই পরের পর্বে কি হবে, তার পরের পর্বে কি হবে। তো আমার ক্লাসগুলো যদি সত্যি মন থেকে করো, দেখবা এরকম একটা স্পৃহা তোমার জাগ্রত হবে যে এর পরের ক্লাসে কি হবে, পরের ক্লাসে কি হবে। এভাবে ক্লাসগুলো করতে করতে আর তোমার চর্চা দ্বারা তুমি দেখবে মোটা মোটা বই তোমার পড়া শেষ, সাধারণ জ্ঞান তোমার সব পড়া শেষ। তুমি দেখবা জব সলিউশন বা যে কোনো জবের প্রশ্ন তুমি সলভ করতে পারছো। তখন দেখবা তোমার কনফিডেন্ট লেভেলটা কি হবে। বুঝতে পেরেছ? ধরো সেনাবাহিনীর বন্দুক আমার হাতে তুলে দিয়ে গুলি চালাতে বললে আমি চালাতে পারবো না, কারণ আমি তো প্র্যাকটিস করিনি, আমি চর্চা করিনি। বুঝতে পেরেছ? তো আমি তখনই ওই বন্দুক চালাতে পারবো। আমাকে ট্রেনিং করতে হবে, কষ্ট করতে হবে। তো তোমরা এখন ট্রেনিং পিরিয়ডে আছো, কষ্টের পিরিয়ডে আছো। ট্রেনিং শেষ করো, তারপরে দেখবা অস্ত্র তোমার হাতের ময়লা হয়ে যাবে, তাকে তুমি যেভাবে খুশি সেভাবে চালাতে পারবে। ভালো থেকো, অবশ্যই উপদেশগুলো মেনে চলো এবং ভালো স্বপ্ন দেখো। ভালোদের সাথে বন্ধুত্ব তৈরি করো, ভালো মানুষদের সাথে চলাফেরা করো, যারা ভালো ভালো পজিশন করেছে, ভালো চাকরি পাচ্ছে, তাদের সাথে যোগাযোগ করো। স্বপ্ন দেখো অনেক বড়, ঠিক আছে? অনেকে স্বপ্ন দেখে যে আমি একটা প্রাইমারি চাকরি পেলে হবে, অনেকে স্বপ্ন দেখে আমার একটা নিবন্ধনে চাকরি পেলেই হবে। কিন্তু আমি বলবো, যারা ওই নিবন্ধনের স্বপ্ন দেখছো, প্রাইমারির স্বপ্ন দেখছো, ওগুলো জীবনেও হবে না। তুমি স্বপ্ন দেখো তোমার বিসিএস হতে হবে। তুমি বিসিএসের চিন্তা করলে তুমি নিবন্ধন বা প্রাইমারিতে তুমি চাকরি পাবে। আর তোমার চিন্তাটাই যদি প্রাইমারি বা নিবন্ধন থাকে তাহলে তো তুমি পাবে না। তাই স্বপ্ন বড় দেখো, বড় চিন্তা করো। বড় চিন্তাই তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। লক্ষ্য যদি বিচ্যুত হও, কিন্তু তার পরের স্টেপে তুমি অবশ্যই থাকতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, মঙ্গলমতো থেকো। খোদা হাফেজ।